সুন্দর এই পৃথিবীতে আমাদের কত কিছু নিয়ে আপত্তি, কতই না সমস্যা আর অভিযোগ। খুব সহজেই হতাশা ঘিরে ধরে আমাদের, কিন্তু এরই মাঝে কিছু মানুষ জীবনের সংজ্ঞা লিখে নিজ হাতে নিয়ে যায় নিজেদের অনন্য উচ্চতায়। তাদের খুঁজে বের করাই ড্যান্স উইথ দ্য পিপলের উদ্দেশ্য। আমার আজকের অতিথি এমন একজন মানুষ যিনি জন্মের পর থেকেই একের পর এক যুদ্ধ করে যাচ্ছেন, হার মানেনি কখনো। ছোটবেলায় হারিয়েছেন বাবা মা, শিকার হয়েছেন স্বামীর অবহেলার, আর তার সাথে ঘটেছে এমন কিছু যা ভাবলে আঁতকে ওঠে হৃদয়। তিনি অ্যাসিড সার্ভাইভার রুনা লায়লা। আমার নাম রুনা লায়লা, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমার আসলে অতীত হিস্ট্রিটা যদি বলি, তাহলে আমার যখন 3 মাস বয়স তখন আমার মা মারা যান। আমার ফুপুর পরিবারে আসলে বড় হয়েছি, এবং আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা মারা যান। নানান প্রতিকূলতার মাঝেও রুনা পড়াশোনা করেছিলেন, এগিয়ে যাচ্ছিলেন সুন্দর একটি ভবিষ্যতের দিকে। কিন্তু একটি ঝড় ভেঙে ফেলে রুনার সব স্বপ্ন, পুড়িয়ে ফেলে তার সুন্দর ভবিষ্যৎ। আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করেছিলাম, তখনই আর কি আমার অ্যাক্সিডেন্টটা হয়। আমি অ্যাসিড সন্ত্রাসের শিকার হই 1998 সালে। রুনা জীবন মৃত্যুর সাথে লড়াই করেছেন, কারণ তিনি বাঁচতে চেয়েছেন। জানিয়েছেন সে সময়কার কথা। একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ছেলেটা ভালো ছিল না, বখাটে টাইপের ছিল, এবং আমার পরিবারেই দিয়েছিলেন, ফুপুর পরিবারের প্রস্তাবটা। ওনারা ওই ছেলেটাকে না বলে দিয়েছিলেন, এবং যে ওই ঘটনার দিন আমি রাতে ঘুমাইছিলাম, এবং যেখানে ঘুমাইছিলাম সেখানে সেই ঘরের জানালাটা খোলা ছিল। এই জানালার ভিতর দিয়ে হাত দিয়ে অ্যাসিডটা দিয়ে ছেড়ে দেয় আর কি, উপর থেকে ছেড়ে দেয়। এবং হলো যে আমার ঘরের যে শিকল ছিল, দরজার সাথে যে শিকল ছিল, শিকলের ভিতরে কাঠি দিয়েছিল যেন আমরা বাইরে বের হতে না পারি, যেন ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যায়। ওই সময়ের অনুভূতিটা আসলে অনেক কঠিন, অনেক কঠিন, অনেক বেশি যন্ত্রণা ছিল। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েও থেমে থাকেননি রুনা, শুরু করেছেন নতুন দিনের পথ চলা। কিন্তু সে পথও তার জন্য ছিল না নিষ্কণ্ঠক। আমি ঢাকা মেডিকেলে 6 মাস ছিলাম। 6 মাস থাকার পরে আমি যখন বাড়িতে যাই, এবং 6 মাসে আমার ভাই এবং আমার বোন ছিলেন আমার সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন আগে যেটা হতো যে খুব ছোট ছোট করে অপারেশনগুলো করতে হতো। এখানে আমার এই জায়গাটুকুতেই আপনার 7বার অপারেশন। একবার বাসের মধ্যে এক ভদ্রলোক আমাকে বলছে যে হ্যাঁ, আপনি বোধহয় অসুস্থ, আপনি বসেন। তা বললাম না, আমি আসলে আপনি আমাকে দেখে মনে করছেন যে আমি অসুস্থ, কিন্তু আমি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী, আমি দাঁড়িয়ে যেতে পারবো। কিন্তু একটা সময় প্রতিবন্ধকতা ছিল, যেমন আমাদেরকে মানুষ বাসা ভাড়া দিতে চাইতো না। আরও 8-10 জন সাধারণ নারীর মতো বাঁচতে চেয়েছিলেন রুনা। পছন্দ করে বিয়েও করেছিলেন তিনি। ভালোবাসার সম্পর্ক করেই দুঃসম্পর্কে আত্মীয় হতো। উনি আমাকে ছোটোবেলা থেকে পছন্দ করতেন। তারপরে হলো যে অ্যাক্সিডেন্টের পরেও আমি যখন অ্যাসিড আক্রমণের শিকার হয়েছি, আমি যখন ঢাকায় আসার পরে উনি আমার সাথে যোগাযোগটা রেখেছিলেন। উনি আমাকে বুঝবে, বাবা আমাকে ভালোবাসবে। আমার বিয়ে হয় 2002 সালে। 2002-এ বিয়ে হয়, 2003 বিয়ের 6 মাস হতে না হতেই সে অন্য একটা নারীর সাথে সম্পর্ক করে। তারপর আমার প্রথম আমি কনসেপ্ট করি, ওই 1 বছরের মধ্যে অ্যাবর্শন করতে বাধ্য করে। আত্মনির্ভরশীল নারী রুনা জীবনের কঠিনতম পরিস্থিতিতেও দমে যাননি তিনি। টানা 18 বছরের
সফল কর্মজীবন তার। আমি 2001 সালে ঢাকায় আসি এবং নারীপক্ষ নামক একটি প্রতিষ্ঠান আছে, ওখানে যিনি নারীপক্ষের প্রধান ছিলেন ওনার নাম ছিল নাসরিন হক। উনি আমাকে একটা কাউন্সেলিংয়ের উপরে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যেখানে আমি ট্রেনিংটা নিই। ওনার মাধ্যমে অ্যাসিস্ট সার্ভাইভার্স ফাউন্ডেশনে উনি আমাকে পিয়ার কাউন্সিলর হিসাবে ওখানে কাজে যোগদানে সহযোগিতা করেন। শত ব্যস্ততার মাঝেও পরিবারের প্রতি দায়িত্ব পালনে একচুল কমতি করেন না তিনি। একমাত্র মেয়েই তার কাছে সবকিছু। 5:30টার মধ্যে বিছানা ছাড়ি, আমি নিয়মিত ফজরের নামাজটা পড়ার চেষ্টা করি, সারাদিনে রান্না কমপ্লিট করি, বাচ্চার টিফিন তৈরি করি, তারপরে হলো যে আমি নিজে রেডি হই, আমার জন্য খাবার রেডি করি, বাচ্চাকে টিফিন বক্সে ভরে ব্যাগে দিয়ে দিই, পানির পর দিচ্ছি, ব্যাগ গুছিয়ে দিচ্ছি। বাচ্চাকে নিয়ে আমি 7:10-এর মধ্যে থেকে 10-15-এর মধ্যে 7:15-টার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে বাচ্চাকে আমি স্কুলে দিয়ে দেন আমি 8:30-টার মধ্যে অফিসে মিট করি। অফিসে এসে অফিসের যে কাজগুলো থাকে সেখানে আমি একটা প্রায়োরিটি লিস্ট করি যে আমি কোনটা আগে করব, কোনটা পরে করব, বা বাচ্চারা যদি আমার কাছে সাথে কোনো কথা থাকে সেটা শেয়ার করে, সেটা শুনি। স্কুলে সারাদিন কী হলো, তার পড়ালেখার জায়গাটা শুনে নেই, যে কী পড়াচ্ছিল আজকে, বা প্রাউড ফিল করি। আমার ভালো লাগে যে আমি বাচ্চার সাথে যে কনভারসেশনটা হচ্ছে সেটা আমাকে অনেক স্বস্তি দেয়। মানে এভাবেই আসলে রাত্রে ঘুমানোর টাইমটা 12টার আগে আমি কখনোই করতে পারি না। পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর প্রশ্নটা চাইতেও কঠিন। এমনই একটি প্রশ্নের উত্তর রুনা দিয়েছেন তার অনন্য সাহসিকতার প্রমাণ দিয়ে। আমাকে তো বাঁচতে হবে, আমি আমার মুখ দেখব। পরে আমি কি করি, ওই বোন বাটন থেকে বের হয়ে আসার পরে আমি পর্দাটা সরাই ফেলি। আসলে 6 মাস পরেই বোধহয় আমার আয়না দেখাটা ওই দিন প্রথম, এবং সেদিন আসলে সত্যি কথা আমার অনেক কষ্ট হয়েছিল। মানে এই কষ্টটা আসলে প্রকাশ করার মতো না, অনেক বেশি খারাপ লেগেছিল। সব কিছুর পরও বেঁচে থাকতে চান রুনা, চান স্বাভাবিক একটি জীবন। তবে তার মনকে আজও পোড়ায় এমন কিছু যার সমাধান কবে হবে তিনি নিজেও জানেন না। বাবার আদর পাইনি, বাবা পরবর্তীতে বিয়ে করেছিলেন, উনি তাকে নিয়ে ব্যস্ত ছিলেন। মানে আমি যে অন্যের পরিবারে চলে গেছি, আমার যে টেক কেয়ার দরকার। বছরে একবার যেত পুকুর বাড়িতে, একবার যেত, মানে আলাদা করে যে মেয়ের সাথে একটু বসা, একটু সময় দেওয়া। বিয়ে করলাম, ডিভোর্স, একটা সন্তানের অবসান, নিজের জীবনের এই ঘটনাটা, অ্যাসিডের ঘটনাটা, নিজের পিছিয়ে যাওয়া। কারণ আমার অনেক কিছুই অনেক আগে করার কথা ছিল, কিন্তু সেটা করতে পারিনি। এখন এসে হয়তো সেগুলো করতে হচ্ছে বা শেষ করতে হচ্ছে। রুনা লায়লা ইজ আ সুপার ওয়ামেন টু মি। এত কিছুর পরও সে বাঁচতে জানে, হাসতে জানে। জীবনের চরম অবস্থা থেকেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা শিখেছি আমি রুনার কাছ থেকে। তিনি একজন অনুপ্রেরণা, সত্যিকারের স্টার। যে কোনো প্রতিকূল অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানো যায় যদি আপনার মনে শক্তি থাকে। তাই ভেঙে পড়বেন না, কারণ জীবন অনেক সুন্দর, অনেক রঙিন।